देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। 3 মাসেরও বেশি সময় পরে বগমকে দেখে কেঁদে ফেলল তে। ভাইয়ের চেহারার হাল দেখে ওর ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ রোগা হয়ে গেছে বগম। এই পাগলি, কাঁদছিস কেন? বোনকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে বগম। তুমি বড্ড রোগা হয়ে গেছো ভাইয়া, ঠিকমতো খাওয়া দাওয়া করো না। বুয়ার রান্না সম্পর্কে তোর ধারণা থাকলে তুই আফসোস করতিস। বগমের আসার কথা শুনে জাঙ্কুক বাস স্ট্যান্ডে ওর জিপ পাঠিয়েছিল। আগেই সে বগমকে বলে রেখেছিল সকাল 7:30টায় বগম জিয়ন ম্যানশনে আসলো। জিন হাসি মুখে এগিয়ে এসে বগমের সাথে কথা বলে। মিস্টার নামজনও সেখানেই ছিলেন। মিস্টার জেই হোপ ঢাকা গেছে, আর জাঙ্কুক সে তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বেলা 10টায় তার সকাল হয়। জাঙ্কুক কোথায়? ওকে দেখছি না যে। তার কথা জিজ্ঞেস করো না বেটা, সে দেশ সেবক। বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত সে দেশের কাছে ব্যস্ত থাকে, তাই সে 10টার আগে ঘুম থেকে উঠতে পারে না। মিস্টার নামজনের কথা শুনে হাসলো বগম। ব্রেকফাস্টের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ড্রয়িং রুমে আসলো বগম। গ্রামে যেতে চাইলেও জিন জানিয়ে দিয়েছে আজকে কিছুতেই গ্রামে যাওয়া হবে না। কিন্তু এভাবে ছোট বোনের বাড়িতে থাকতে বাচ্ছে বগমের, একটু লজ্জাও পাচ্ছে। তে অবাক হয়ে তাকিয়ে আছে শপিং এর দিকে। বগম ওদের সবার জন্য শপিং করেছে। জিন এ নিয়ে শাসনও করেছেন বগমকে। তিনি বারবার বলেছেন কেন এত টাকা খরচ করেছে সে। বগম ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলো। ইনি যেন ওর মায়েরই প্রতিচ্ছবি। মা ঠিক এভাবেই শাসন করতো ওকে। বগম তার কথার জবাব দিল না, শুধু হাসলো। কিছু কিছু প্রশ্নের জবাব দিতে নেই, তাহলে প্রশ্নের সৌন্দর্য নষ্ট হয় আর প্রশ্নকারীরও অসম্মান হয়। তে তুমি গিয়ে জাঙ্কুককে ডেকে তোলো। যদি না উঠতে চাই তবে 1 বালতি পানি ঢেলে দেবে ওর শরীরে। কিন্তু মা, পানি ঢাললে তো বিছানা নষ্ট হয়ে যাবে। আপনার ছেলে ঠিকই শরীর মুছে কাপড় পাল্টে নেবে, কিন্তু বিছানার তো সেই উপায় নেই। তে স্বভাব সুলভ ভঙ্গিতে কথাটা বলল। তের কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে জিন। বগম চোখ সরু করে তাকিয়ে আছে বোনের দিকে। এদিকে তে বুঝতে পারছে না ও ভুল কি বলেছে। দেখছো বগম, আমার বুদ্ধিমতী বৌমার বুদ্ধি। আজকালকার মেয়েরাও যে এত বোকা হয় সেটা আমার বৌমাকে না দেখলে জানতাম না। তুই এমনি ওকে ঘুম থেকে টেনে তুল মা, তোর আর পানি ঢালার দরকার নেই। জিন এখনো হাসছে, কোনো মতে নিজেকে সামলাতে পারছে না। আন্টি, ও ছোটবেলা থেকেই এমন, একটু মানিয়ে নেবেন। কম কষ্ট, অবহেলা, অনাদর পায়নি ও। আমি না থাকলে হয়তো কবেই হারিয়ে যেত। ছোটবেলা থেকে চাপের মধ্যে থেকেছে, তাই বুদ্ধি খোলেনি। ও সেজন্যই ভীতু প্রকৃতির, নিজের চাওয়া পাওয়ার কথা কাউকে জানাতে পারে না, মন খুলে কারোর সাথে কথাও বলতে পারে না। এমন অনেক সমস্যাই ওর আছে। হয়তো ওর জন্য আপনাদের লজ্জা পেতে হবে, তবুও বলবো, ওকে বুঝিয়ে বলবেন, ওর ভুল ধরিয়ে দেবেন, দেখবেন ও ঠিক শুধরে নেবে। বগম অকপটে সত্যটাই বলল। বোনের জীবনটা মিথ্যা দিয়ে ভরাতে চায় না ও। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার বৌমা কথাবার্তায় একটু বোকা ঠিক আছে, কিন্তু সে কাজকর্মে পারদর্শী। রান্নাঘরের দায়িত্ব ও নিজের হাতে তুলে নিয়েছে। সবার পছন্দ অপছন্দ মাথায় রেখে রান্না করে, কাউকে কোনো অভিযোগের সুযোগ দিচ্ছে না। একটা কথা জেনে রেখো, আমি ছেলের বিয়ে দিয়ে আরেকটা মেয়ে এনেছি, ছেলের বউ কিংবা কাজের মেয়ে আনিনি। ওর যা ভালো লাগবে ও সেটাই করবে, কেউ কখনো ওকে বাধা দেবে না। আরে বেআই, আপনি এসে গেছেন, কি দুর্ভাগ্য আমার। আমি চেয়েছিলাম এই বাড়িতে আপনাকে স্বাগত জানাবো পুষ্পবৃষ্টি করে, সে মতো সব জোগাড়ও করে রেখেছিলাম, কিন্তু হতভাগা মাইগ্রেনের কারণে সেটা আর হয়ে উঠলো না। রাতেই অ্যাটাক করলো হতভাগা। মেডিসিন নিয়ে সেই যে ঘুমালাম, ঘুম ভাঙলো এখন। বাই দা ওয়ে, আমার দজ্জাল মাম্মি আপনাকে ঠিকমতো স্বাগত জানিয়েছে তো? লিসা হঠাৎই ওদের সামনে উদয় হয়েছে। লিসার এমন কথা শুনে বগম একটু বিব্রত হয়। ও আগে লিসাকে না দেখলেও বুঝতে পারছে এটাই জাঙ্কুকের বোন।
তবে এটাও বুঝতে পারছে ছটফটে চঞ্চল এই মেয়েটার সাথে সাবধানে কথা বলতে হবে, নতুবা এ বেগমকে ঘোল খাওয়াবে। এখন মাথা ব্যথা কমেছে? না কমলে এক কাপ কফি খান, দেখবেন ভালো লাগবে। ও আম্মু, ভাবির ভাই বেয়াই আমাকে আপনি বলছে কেন? আমি কি তার পর বলো? কোথায় আমি প্ল্যান করে আছি বেয়াইকে নিয়ে টোটো করে ঘুরবো, কিন্তু বেয়াই আমাকে আপনি রেখে সব প্ল্যানে জল ঢেলে দিল গো আম্মু। পাজি মেয়ে, ছেলেটাকে শুরুতে ঘাবড়ে দিও না। ও তোমার মতো পাজি নয়, বুঝলে? মাথা ব্যথা থাকলে রান্নাঘরে যাও, রুমিকে বলো কফি বানিয়ে দিতে। বেগম, তুমি ওর কথাই কিছু মনে করো না, ও একটু চঞ্চল, হয়তো তোমাকে বিরক্তও করবে। না আন্টি, আমি কিছু মনে করিনি। তে রুমে এসে জাংকুককে ডাক দেয়, কিন্তু তার ঘুম ভাঙার নামগন্ধও নেই। বাধ্য হয়ে তে ওকে জোরে ধাক্কা দেয়। এই যে কুম্ভকর্ণ, আর কত ঘুমাবেন? মা আপনাকে ডাকছে। 10 মিনিটের মধ্যে নিচে না গেলে আপনার শরীরে 1 বালতি পানি ঢেলে দেব বলে দিলাম। তে জাংকুককে ধাক্কাধাক্কি করছে। তে ননস্টপ ধাক্কা আর কথার আওয়াজে ঘুম ভেঙে যায় জাংকুকের। ও তড়িৎ গতিতে তের হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে। এরপর ঘুম জড়ানো কণ্ঠে বলে, এভাবে ধাক্কা ধাক্কি করছো কেন বউ? চুপটি করে আমার বুকে থাকো, আর আমাকেও ঘুমোতে দাও। জাংকুকের হাতের শক্ত বাঁধনে আটকা পড়ে যাইতে চেষ্টা করেও ওর হাতের বাঁধন এতটুকুও আলগা করতে পারছে না। কি শুরু করলেন বলুন তো? ভাইয়া সেই কখন থেকে আপনার অপেক্ষা করছে, তাই বাধ্য হয়ে মা আপনাকে ডাকতে পাঠালো, আর আপনি সে আমাকে আটকে রেখেছেন। তাড়াতাড়ি নিচে চলুন না, একদিন না হয় একটু কম ঘুমালেন। তের কণ্ঠে অনুনয় ঝরছে। ওর এমন অনুনয় অমান্য করার সাধ্য জাংকুকের নেই। ঠিক আছে, এখনই তোমাকে ছাড়বো এবং নিচেও যাব, তবে তার আগে আমাকে মর্নিং কিস দিতে হবে। গাল বাড়িয়ে দিল জাংকুক। কি বলছেন এসব? আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না, আর নিচেও যাব না। আপনি এমন কেন বলেন তো? আমি তোমার বিয়ে করা একমাত্র জামাই। 3 বার কবুল করে বিয়ে করেছি তোমাকে। কাজী বেটাকে অপেক্ষা করার সুযোগও দেইনি, ফটাফট কবুল বলেছি। এরপরও তুমি বলছো আমি এমন কেন? আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত তোমার। কবুল বলতে 1 মিনিটও লাগাইনি। আপনার লজ্জা করেনি তাড়াতাড়ি কবুল বলতে? আমি তো লজ্জা আর ভয়ে মরেই যাচ্ছিলাম। কিসের লজ্জা? প্রত্যেক পুরুষ এই মুহূর্তটার জন্য কত ব্যাকুল হয়ে থাকে তুমি জানো? একটা নিজস্ব নারী পাবে সে, যার সাথে একটা জীবন কাটিয়ে দেবে। সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে হবে সেই জীবন। যে নারী তার মধ্যে ধারণ করবে একান্ত পুরুষটির অংশ, যে নারীর ছোঁয়ায় একটা সংসার পূর্ণতা পাবে। আমি পুরুষ ধন্য হব সেই নারীর ভালোবাসায়। এতগুলো সুযোগ আমি হাতের মুঠো পেয়ে দেরি করব কেন বলো তো? জাংকুক কথাগুলো বলতে গিয়ে ওর চোখ মুখ জলজল করে উঠেছে, তার ঠোঁটে তৃপ্তির হাসি। জাংকুকের কথা শুনে তে লজ্জা পাই, কিন্তু লজ্জায় মুখ লুকোয় সেই জাংকুকের বুকে। কিছুক্ষণ পর হঠাৎই এক হাত জাংকুকের চোখে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। ঠিক কয়েক মুহূর্তের স্থায়ী এই চুম্বন, আর কয়েক মুহূর্ত পরেই তের দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তের এমন কাজে জাংকুক প্রথমে চমকালেও পরক্ষণে হেসে উঠল। ও ভাবতেও পারেনি ওর বোকা বউ এমন সাহসী একটা কাজ করবে। তে, জিমিনকে আনতে গাড়ি পাঠিয়েছি। আজ সারাদিন তোমরা 3 ভাই বোন আড্ডা দেবে, বুঝলে? আজকে ভুলেও রান্নাঘরের দিকে যাবে না। আজকে ভাই বোনকে সময় দেবে। আজকে জিমিনকে এখানেই রেখে দেব, যেতে দেব না কিন্তু। জিনের কথা শুনে ধুপ করে উঠল বেগমের বুক। ও জিমিনের সামনে দাঁড়াবে কিভাবে? কিভাবে চোখ রাখবে মেয়েটার চোখে? ওর সাথে কথাই বা শুরু করবে কিভাবে? না, ও পারবে না জিমিনের সাথে বেশি সময় কাটাতে, ওর চোখে চোখ রেখে কথা বলতে। এখান থেকে যেভাবেই হোক আজকেই চলে যেতে হবে। আন্টি, আমাকে কিন্তু আজকেই যেতে হবে। আব্বার শরীর ঠিক নেই, সে আমার জন্য পথ চেয়ে আছে। জিমিন আসুক, আমি ওর সাথে দেখা করে বাড়ি রওনা দেব। কি বলছো এসব তুমি বাবা? বোনের বিয়ের পর প্রথম ওর বাড়িতে এসেছো, আর একটা দিন না থেকেই চলে যাবে? এটা কি করে হয়? একটা দিন অন্তত তের সাথে কাটাও। জিন নিরাশ হয়ে বললেন, তার মনটা খারাপ হয়ে গেছে। আমাকে ভুল বুঝবেন না আন্টি,
আজকেই আমি তেকে সাথে করে নিয়ে যেতাম, কিন্তু ওর নাকি আগামীকাল পরীক্ষা আছে, তাই আপনাকে কিছু বলিনি। অনেকদিন পর ওকে দেখছি, আমার ইচ্ছে করছে ওকে কাছে রাখতে। এদিকে আব্বাও বারবার ফোন দিচ্ছে, তাই আমাকে যেতেই হবে। জিন বেগমের অবস্থা বুঝলেন। ছেলেটা অনেকদিন পর এসেছে, স্বভাবতই বাবাও চাইবে তাকে কাছে পেতে। ঠিক আছে, তুমি আজকে যেও, কিন্তু এখন নয়, বিকেলে যাবে। তে কালকেই পরীক্ষা শেষ। ও পরের দিন সকালে জাঙ্কুকের সাথে তোমাদের বাড়িতে চলে যাবে। তুমি যে কয়দিন গ্রামে থাকবে সে কয়দিন তেও সেখানেই থাকবে। কলিং বেল বাজতেই একজন মেয়ে গিয়ে দরজা খুলে দেয়। গুটি গুটি পায়ে জিমিন ভেতরে প্রবেশ করে। ওর বুক ধুকপুক করছে। কতদিন পরে সেই প্রিয় মানুষটাকে দেখবে। জিমিনকে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখে বেগম এক ঝলক ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। তবে কয়েক মুহূর্তে দেখায় বেশ বুঝতে পারছে মেয়েটাকে বউ বউ লাগছে। চেহারায়ও পরিবর্তন এসেছে অনেকটা। এই মেয়েটা এখন অন্য কারোর বউ ভাবতেই বুক ভারী হয়ে আসলো বেগমের। জিমিন এগিয়ে এসে জিনকে সালাম দিয়ে বেগমের দিকে তাকালো। বেগম তখন মাথা নিচু করে বসে আছে। কেমন আছো ভাইয়া? অনেক কষ্টে এতটুকু কথাই বলতে পেরেছে জিমিন। মনে প্রাণে কান্না দমনের চেষ্টা করছে ও। ভালো আছি, তুই কেমন আছিস? আরেকটিবার কয়েক মুহূর্তের জন্য তাকিয়ে উত্তর দিল বেগম। জিমিন বেগমের দিকে তাকিয়ে আছে। সে উত্তর দেওয়ার জন্য মুখ তুলে তাকাতেই দুজনার চোখাচোখি হলো। বেগমের ভীষণ চোখ জোড়া উতলা করে তুলেছে জিমিনকে। বুকের পাঁজর ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কমাসের ব্যবধানে যেন ওরা দুজন যোজন যোজন দূরের বাসিন্দা। তুমি এত শুকিয়ে গেছো কেন ভাইয়া? ঠিকমতো খাওয়া দাওয়া করো না? বুয়ার রান্না খেতে কষ্ট হয়, তাই বোধ হয় শুকিয়ে গেছি। তুমি তো নিজেই রান্না করতে পারো, তো নিজেই রান্না করে খাবে। জিমিন চাইছে বেগমের কণ্ঠ শুনতে। একটা সময় ওর গলার আওয়াজ শোনার জন্য পাগল হয়ে থাকতো মেয়েটা। সকাল 8টায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে বাসায় আসি রাত 11টায়। অফিসের কাজ করার পর বাসায় এসে আর রান্না করতে ইচ্ছে করে না। খেয়ে বাঁচতে হবে তো তোমার, প্রয়োজন হলে হোটেলে খাবে। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে না? জিমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেগমের দিকে, কিন্তু বেগম আর চোখ তুলে তাকায়নি। এবার গিয়ে বোয়া পাল্টাবো ভাবছি। ভাইয়া, তুমি তো জিমিনের জামাইকে দেখোনি। আপনার ফোনে ভাইয়ার ছবি আছে না? থাকলে ছবি বের করুন তো, ভাইয়াকে দেখাবো। ওদের কথার মাঝে তে কথা বলল। জাঙ্কুকের কাছ থেকে সুগার ছবি চাইলো। তের কথা শোনা মাত্র জিমিনের বুক কেঁপে উঠল। বেগমও হালকা কেঁপে উঠেছে। যে স্থানে ওর থাকার কথা সেই স্থান আজ অন্য কেউ দখল করেছে। ভাবতেই বেগম দীর্ঘশ্বাস ছাড়লো অতি সংগোপনে। তে বলা মাত্রই জাঙ্কুক সুগার ছবি বের করে তের দিকে ফোন বাড়িয়ে দিল। তে সুগার ছবি বেগমের সামনে ধরলো। কাপা কাপা হাতে বেগম ফোন হাতে নিল। কয়েক সেকেন্ড পর ওর ভ্রু আপনা আপনি কুঁচকে আসলো। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসলো, সুগা? তুমি সুগা ভাইয়াকে চেনো? তে সহ সবাই অবাক হয়ে গেছে বেগমের কথা শুনে। হ্যাঁ, ও আমার 2 বছরের জুনিয়র ছিল। আমাদের ডিপার্টমেন্ট আলাদা হলেও মাঝে মধ্যে সিনিয়র জুনিয়র মিলে টিএসসি তে আড্ডা দিতাম। ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ওর সাথে। সুগাও তাহলে আপনাকে চিনবে, তাই না ভাইয়া? ভালোই হলো, পূর্ব পরিচিত কেউ আপনার বোনের জামাই হয়েছে। খুব ভালো ছেলে সুগা, ওর মতো ভদ্র ছেলে খুব কম দেখেছি আমি। আমার নাম ওকে বলো, দেখবে আমাকে চিনবে। সব শুনে জিমিন মাথা নিচু করে রইল। জীবন একই খেলা খেলছে ওর সাথে। জীবনে যাকে আপন করে চেয়েছিল আর যাকে না চাইতে পেয়েছে, সেই দুজন ব্যক্তি আগে থেকে একে অপরকে চেনে। তারা যেদিন একে অপরের মুখোমুখি হবে সেদিন কি করবে? তার থেকেও বড় কথা, সুগা যখন জানতে পারবে বেগমই ওর প্রাক্তন, সেদিন দুজনের সম্পর্ক আগের মতো থাকবে তো? সন্ধ্যার আগেই বেগম গ্রামে আসলো। বাড়ির সামনে অটোরিকশা এসে দাঁড়ালে ও নেমে আসলো। তবে সামনে তাকাতেই অবাক হতে হয় ওকে। ব্রাইড বাইরে উঠানে চেয়ার নিয়ে বসে আছে, তার সাথে পাড়ার 3জন চাচা বসে আছে। তুমি এসেছো বাবা, কতদিন তোমার মুখটা দেখিনি। এত শুকিয়ে গেছো কেন?
ব্রাইট বেগমকে দেখে দ্রুত ছেলের কাছে আসলো, তার চোখে পানি। আমি আরো আগে আসতাম, কিন্তু আন্টি কিছুতেই আসতে দিল না। তুমি কেমন আছো আব্বা? আমি ভালো আছি বাবা, এসো ভেতরে এসো। বেগম ভেতরে যাওয়ার আগে উঠানে বসা প্রতিবেশীদের সালাম দিল, তাদের সাথে কুশল বিনিময় শেষ করে বাড়িতে গেল। ওকে দেখে রিনা আক্তার ঠিক খুশি হলো কিনা বোঝা গেল না। সে আগ বাড়িয়ে এসে বেগমের সাথে কথা বলল না, বেগমই আগে তাকে সালাম দিল, টুকটাক কথাবার্তা বলল। পিঠা পিয়াসকে দেখে ওদের সাথে কথা বলল, তারপর নিজের রুমে গেল। রুমে এসে ব্যাগ রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলো বেগম। হঠাৎ করেই এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আগে ভার্সিটি থেকে বাড়িতে আসলে তে থাকতো ওর আশেপাশে, আবার গত 3 বছর ধরে জিমিনও থেকেছে তের পাশাপাশি। ওর কি লাগবে না লাগবে সবকিছুর খেয়াল রেখেছে। কিন্তু আজ ও এই বাড়িতে এই রুমে একা বসে আছে। এরপর থেকে হয়তো বাকিটা জীবন এভাবেই কাটবে। আদরের ছোট বোনটাও সময়ে অসময়ে এসে ওর পাশে বসবে না, ওর প্রতি খেয়াল রাখবে না। আর প্রাণপ্রিয় জিমিন নামক মেয়েটা হুটহাট এসে দরজায় দাঁড়াবে না, রাত বিরতে জানালায় এসে টোকা দিয়ে ওকে চমকে দেবে না, কারণে অকারণে হুটহাট হেসে উঠবে না। নানান ভাবনায় বেগমের চোখে পানি চলে এসেছে। রুমের বাহিরে আব্বার গলার আওয়াজ পেয়ে চোখ মুছতেই ওর চোখ পড়ল দেয়ালের দিকে, যেখানে ওর একটা ছবি ছিল। ভার্সিটিতে পড়ার সময় বন্ধুদের সাথে বান্দরবন গিয়েছিল, সেখানে বন্ধুদের সাথে অনেকগুলো ছবি তুলেছিল। সেখান থেকে একটা ছবি বাঁধাই করে রেখেছিল। গত 5 বছর যাবৎ সেই ছবিটা দেওয়ালে ঝোলানো ছিল, কিন্তু এখন ছবির জায়গাটা ফাঁকা। তবে কি ছোট মা সরিয়ে ফেলেছে? ব্রাইট রুমে আসাই ভাবনায় ছেদ পড়ল বেগমের। ভদ্রলোক অনেকদিন পর ছেলেকে দেখে অনেক খুশি। তিনি রুমে এসে বেশ কিছুক্ষণ ছেলের সাথে গল্প করলো। এর মধ্যে পিয়াস এসে জানিয়েছে তের বিয়ের সময় নাকি বেগমের ছবিটা চুরি গেছে। ছোট বাচ্চা বলে তার কথা বেগম গুরুত্ব দিল না। ও নতুন বউ, তোমার ফুপু শাশুড়ি আর চাচা শ্বশুরেরা আইবো 4 দিন পর। আইসকা জান্নাত আপাই ফোন করছিল। দাদুর রুমে এসে দাদুকে ওষুধ দিচ্ছিল জিমিন, তখনই জিসু আন্টি এসে ওকে খবরটা দিল ওর পরীক্ষা শেষ, হাতে অফুরন্ত সময়, তাই দাদুকেই বেশি সময় দিচ্ছে জিমিন। তে গ্রামে গেছে, ও বারবার জিমিনকে যেতে বলেছিল, কিন্তু দাদুর শরীর খারাপ থাকায় জিমিন যায়নি। আন্টি, তাহলে তো রুমগুলো সব গুছিয়ে রাখা দরকার। ওনারা আসলে কোন রুমগুলোয় থাকেন সেটা তো আমি জানি না। ওনাদের থাকার রুমগুলো আমাকে দেখিয়ে দিন, আমি শিলা আপাকে সাথে নিয়ে সব গোছগাছ করে ফেলবো। তোমার কিচ্ছু করতে হবে না, আমি শিলা আর রহিমাকে কইয়া দিছি, এরা সব গোছগাছ কইরা নেব। তুমি আব্বার কাছে থাকো, তুমি আব্বার কাছে থাকলে আব্বা শান্তি পায়। দিদি ভাই, আমার ছেলে মেয়েরা আসুক, তুমি দেখবে ওরা কত ভালো, তোমাকে ওরা মাথায় তুলে রাখবে। রায়হান ওদের আদরের ভাই ছিল, তাই সুগাও ওদের থেকে একটু বেশি আদর পেয়েছে। আর তুমি তো সুগার বউ, তোমাকে নিয়ে ওরা কত কি যে করবে। দাদু হাসছে, অনেকদিন পর তার ছেলে মেয়েরা আসছে, জন্য তিনি খুব খুশি। দাদুর বোধহয় খুশি খুশি লাগছে, তাই না আন্টি? আমার মনে হয় কি জানেন, ছেলে মেয়েরা আসলে দাদু পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমার এখনই মনে হচ্ছে নাতি নাতনিদের সাথে দাদু দৌড়াদৌড়ি করবে। তুমি ঠিক কইছো, প্রত্যেকবারই আপা ভাইয়ারা আসলে আব্বাই সুস্থ হয়ে ওঠে, তার শরীরে কোনো রোগই থাকে না। জিসু, আমার সুগা দাদু ভাই আসবে না, সে কি তোকে কিছু বলেছে? সুগা বাবা কইলো কয়দিন পড়াইবো, এখন ছুটি পাইবো না। কতদিন দাদু ভাইকে দেখি না। আগে তাও ভার্সিটিতে পড়ার সময় মাসে একবার আসতো, একদিনের জন্য হলেও ওর মুখটা দেখতে পেতাম। বাপ মা মরা ছেলেটার মুখটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দাদুর চোখে পানি এসে গেছে। দাদুর কথা শুনে জিমিন মুখ নিচু করলো। একটা সময় সুগা যে ওকে দেখতে বাড়িতে আসতো, সেটা ও কয়দিন আগেই জেনেছে। সেই পুরনো কথা দাদুর মুখে আবারও শুনে ওর বুকে মোচড় দিল। সে কি সত্যিই কয়েকদিন পর আসবে? শাশুমা, মাছের মাথাটা কে খাবে? অনেকক্ষণ ধরে দেখছি মাথাটা কেমন ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে। ব্রাইট ছেলে মেয়ে জামাইকে নিয়ে একবারে খেতে বসেছেন। রিনা একটা সবার পাতে খাবার তুলে দিচ্ছে।
জাঙ্কুক লক্ষ্য করছে রিনা আক্তার পৃথা পিয়াসের প্লেটে বড় মাছের পিস দিয়েছে, জাঙ্কুককেও দিয়েছে, কিন্তু তে এবং বেগমের প্লেটে শুধু ছোট মাছের একটা টুকরো দিয়েছে, তাও লেজের কাছের। বেশ কিছুক্ষণ ধরেই মনে মনে বুদ্ধি আঁটছে জাঙ্কুক। জাঙ্কুকের কথা শুনে রিনা আক্তার হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। এইটা পিয়াসটে দেব, পোলাই আমার মাছের মাথা খাইতে পছন্দ করে, সব মাছের মাথায় পিয়াসেই খায়। কিন্তু শাশুমা, মাছগুলো তো ভাইয়া কিনে আনলো দেখলাম, আর এতদিন পর যখন ভাইয়া বাড়িতে এসেছে এবং অনেক বাজারও করেছে, সেই হিসেবে মাছের মাথা ভাইয়ার পাওনা। যেহেতু পিয়াস প্রতিদিন মাছের মাথা খায়, তাই একদিন মাথা না খেলে ওর কিচ্ছু হবে না, তাই না পিয়াস? জাঙ্কুক পিয়াসকে জিজ্ঞেস করলো ঠিকই, কিন্তু ওর উত্তরের অপেক্ষায় না থেকে মাছের মাথাটা বেগমের প্লেটে তুলে দিল। জাঙ্কুকের এমন কাজে হকচকিয়ে গেছে বেগম। জাঙ্কুক এমন কাজ করবে ও ভাবতেও পারেনি। আরে আরে, করছো কি? আমি এটা খাবো না। কাটা বেছে মাছের মাথা খাওয়া খুব ঝামেলার, মাথাটা পেয়াসি খাক। বেগম মাছের মাথাটা পিয়াসের প্লেটে দিতে গেলে বাধা দেয় জাঙ্কুক। আমি আপনার প্লেটে মাথাটা দিয়েছি, তাই আপনি খেতে বাধ্য। প্রয়োজন হলে আমি কাটা বেছে দেব। বড় বড় কয়েকটা মাছ কিনেছেন, ওগুলোর মধ্যে থেকে একটা মাছের মাথা শাশুমা পিয়াসকে দেবে, তাই আপনি এটা খেলেও কম পড়বে না। আপনি যে কদিন গ্রামে আছেন, তেও এখানেই থাকবে, ওই রান্না করবে। আপনি গত 2 দিন বাজার করেছেন, আর করবেন না। কালকে আমি বাজার করব। তুমি কেন বাজার করবে? তোমরা দুজনের কেউই বাজার করবে না বাবা, কাল আমি বাজার করব। না বাবা, আমারও কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করতে দিন। তে যদি এখন কোনো জব করতো আর ও যদি আপনাদের খাওয়ানোর জন্য বাজার করতে চাইতো, আমি কখনো বাধা দিতাম না। আর যতদিন তে জব না পাচ্ছে, ততদিন এই দায়িত্ব আমিই পালন করব। আপনি নিষেধ করলেও আমি শুনবো না। শাশুমা, এবার আপনি বলুন, কালকে কি খাবেন? গরু, খাসি নাকি অন্য কিছু? তোমার যা পছন্দ হয় তাই নিয়ে আইসো। প্রায় সাথে সাথেই উত্তর দিল রিনা আক্তার। স্ত্রীর এমন আধিক্যেপনা দেখে বিরক্ত হলেন ব্রাইড। বেগম জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। একসময় এই ছেলেটার নামে কত রকম কথা শুনেছে, কিন্তু ছেলেটার সাথে না মিশলে বুঝতেই পারতো না ছেলেটা কতটা ভালো।